দর্শক শুভেচ্ছা নেবেন, স্বাগতম আরেকবার জামাস বয়স শোনার জন্য ভয়েস ফর ডেমোক্রেসির পক্ষ থেকে। দর্শক, পত্রিকা খুললেই, নিউজ পোর্টালগুলাতে চোখ বোলালেই প্রত্যেকটা জায়গায় শুধু দুর্নীতি দুর্নীতি আর দুর্নীতির চিত্রগুলা বের হয়ে আসে। যেখানেই চোখ বোলানো যায় সেখানে দেখা যায় ওই ডিপার্টমেন্টেই ওই কর্মকর্তা এত কোটি টাকা মেরে দিয়েছেন, এত কোটি টাকার মালিক হয়েছেন, এতটা বাড়ি কিনেছেন, ফ্ল্যাট কিনেছেন। এইভাবে দুর্নীতির খবরগুলাই এখন যেন প্রত্যেকটি মিডিয়ার হেডলাইন হয়ে দাঁড়িয়েছে এবং মনে হচ্ছে অবস্থা দৃষ্টিতে যে প্রত্যেকেই এখন যে যেভাবে পারতেছে তেমন করে লুট করে নিয়ে যাচ্ছে দেশটাকে। প্রশাসনে যারা চাকরি করছেন তাদের আসলে যে দায়িত্বটা কি, বা রাষ্ট্রকে যে সার্ভ করা, জনগণের যে একজন সেবক হিসাবে তারা যে প্রশাসনের দায়িত্ব পালন করবেন, এটা বোধহয় এখনকার কর্মকর্তা কর্মচারীরা ভুলেই গিয়েছেন। যেখানেই হাত দেন, আগে আমরা ধরতাম অনেক সময় যে পুলিশ বা কাস্টমস কিংবা মনে করেন আপনার ভূমি অফিস, এই ধরনের কিছু জায়গায় হয়তো দুর্নীতি। এখন যেখানেই হাত দেওয়া যায় সেখানেই দেখা যাচ্ছে দুর্নীতিবাজরা অবৈধ ক্ষমতা আর তার প্রশাসনিক পদের পরিস্থিতিটাকে কাজে লাগিয়ে রাষ্ট্রের কোটি কোটি টাকা জনগণের কাছ থেকে, জনগণকে জিম্মি করে জনগণের কাছ থেকে সেই টাকাটা নিয়ে নিচ্ছেন। এবং সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে সেই টাকাটা বাংলাদেশে থাকছে না। যারাই টাকা ইনকাম করছেন তারা যেভাবে পারছেন, যতটুকু পারছেন, তারা কিন্তু বিদেশে এনে এই সকল দেশে, আমাদের এখানে মনে করেন ইংল্যান্ডে আছে, আমেরিকায় আছে, কানাডা, অস্ট্রেলিয়া, জার্মানি, ফ্রান্স, এই সকল দেশে নিয়ে তারা ইনভেস্ট করছেন, বাড়ি গাড়ি কিনছেন। এখানে কিছুদিন পরে পরে আমরা দেখি পত্রিকায় ইংল্যান্ডে এতজন বাংলাদেশি বাড়ি কিনেছেন, এতজন বাংলাদেশি, এমনকি এমন বাড়িও আছে, একজন বাংলাদেশি একটি ফ্ল্যাট কিনেছেন সেন্ট্রাল লন্ডনে 8 মিলিয়ন পাউন্ড দিয়ে। ক্যান ইউ ইমাজিন? 8 মিলিয়ন পাউন্ড দিয়ে একটি ফ্ল্যাট কিনেছেন তিনি। এই হচ্ছে বাংলাদেশের বর্তমান প্রশাসনে যারা চাকরি করছেন। অনেকেই বলবেন যে রাজনীতিবিদরা, হ্যাঁ, রাজনীতিবিদদের প্রশ্রয় দুর্নীতিটা হচ্ছে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে রাজনীতিবিদদের চেয়ে প্রশাসনের লোকগুলো এখন কিন্তু আরও এগিয়ে গেছে। আজকে দেখলাম একজন ফেসবুকে একটা কমেন্ট লিখেছে, আমার এই পরিচিত একজন, তিনি বলছেন যে বাড়ির মালিকের এবং বৃদ্ধের অর্থাৎ চাকরের উদাহরণটা তিনি দিয়েছেন। এখন অবস্থাটা এরকম হয়ে গেছে যে বাড়ির মালিককে আর চাকরকে সেটাই বোঝা যাচ্ছে না। এখন বাংলাদেশের অবস্থাটা সেরকম হয়েছে। এইরকম একটি ভয়ানক দুর্নীতির চিত্র উঠে এসেছে আজকে একটি পত্রিকায়। আমি দুইটি পত্রিকায় দেখেছি দর্শক, যে একজন এনএসআই কর্মকর্তার স্ত্রীর ব্যাংক হিসাবেই 100 কোটি টাকা লেনদেন, দুদকের মামলা। একজন দর্শক এখানে কমেন্টে লিখেছেন, মনে করেছিলাম যে বাংলাদেশের দুই একটা প্রতিষ্ঠান হয়তো ভালো আছে, এর মধ্যে হয়তো বা এনএসআই হতে পারে একটা, কিন্তু সেই এনএসআই কর্মকর্তার স্ত্রীর ব্যাংকে আছে 100 কোটি টাকার লেনদেন। বেনজিরের হিসাবটা আপনারা দেখেছেন, তার সারা জীবনের চাকরির জীবদ্দশায় তার বৈধভাবে পাওয়ার কথা 1,84,00,000 টাকা, কিন্তু তার শুধু বাংলাদেশেই 1,500 কোটি টাকার সম্পত্তি হিসাব পেয়েছে সেই পত্রিকার রিপোর্টে। আরও বের হবে, বিদেশে কোন দেশে কত আছে এটা তো এখনো মানুষ জানে না, সংবাদ মাধ্যমে আসেও নেই। যাই হোক দর্শক, এখন এই এনএসআই কর্মকর্তার ব্যাপারটা আমরা একটু দেখি। এনএসআই কর্মকর্তা আকরাম হোসেনের 6,70,00,000 টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ, তার স্ত্রীরও এমন সম্পদ পেয়েছে দুদক। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের একজন কর্মকর্তার স্ত্রীর ব্যাংক হিসাবে 15 বছরে জমা হয় 126,33,00,000 টাকা। আমি আবার বলি দর্শক, 126,33,00,000 টাকা তাদের ব্যাংক হিসাবেই জমা হয়েছে গত 15 বছরে। তিনি বেতন কয় টাকা পান? এবং সবচেয়ে বড় যেটা ভয়ঙ্কর সংখ্যার জায়গা হচ্ছে, সেটা হচ্ছে যে নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর এনএসআই, মনে করে দেখুন তো একসময় মানুষের কিরকম রেসপেক্ট ছিল এনএসআই এর প্রতি, কারণ তারাই তো মানুষকে নিরাপত্তা দেবে, তারাই গোয়েন্দা কার্যক্রমগুলো অত্যন্ত সুকৌশলে রাষ্ট্রকে রক্ষা, সরকারকে রক্ষা, ভিআইপিদের রক্ষা, নানা ধরনের মানে অতীব গুরুত্বপূর্ণ কাজগুলো তাদের দ্বারাই হয়। এখন তারাই যদি এই কাজ করেন,
একই সময়ে তুলে নেওয়া হয়, সেখানে বলা হচ্ছে 125 কোটি 25 লাখ টাকা। তার মানে বোঝাই যাচ্ছে তারা ব্যাংকে টাকা রাখেননি, হয়তো বা কোনো কারণে কেউ টাকা জমা দিয়েছেন, ঘুষের টাকা, দুর্নীতির টাকা, সাথে সাথে তারা সেটা এখান থেকে তুলে নিয়েছেন। 126 কোটি জমা হয়েছে 33 লাখ, 126 কোটি 33 লাখ জমা হয়েছে, তুলে নেওয়া হয়েছে 125 কোটি 25 লাখ। স্ত্রীর নামে ব্যবসা দেখানো হলেও ব্যাংকিং লেনদেন করছেন স্বামী। ঢাকায় এই দম্পতির আছে একাধিক ফ্ল্যাট, দোকান ও জমি। ঢাকার বাইরে নাটোরে আছে বাড়ি ও জমি। কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপেও জমি কেনা হয়েছে। সাভারের বিরুলিয়ায় আছে 6.5 তলা বাণিজ্যিক ভবন। এনএসআই এর কর্মকর্তারা তো মানুষের উপর নজরদারি করেন, তাদের কর্মকর্তারা কোনো অপরাধে জড়াচ্ছে কিনা সেটিও নজরদারি করা উচিত। এই কথাটি বলছেন ইফতেখারুজ্জামান, নির্বাহী পরিচালক, টিআইবি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। দেখুন, এনএসআই এর কাজটাকে আমি একটু আগে যেটা বলছিলাম, তারা তো মানুষের উপর গোয়েন্দা নজরদারি করবেন। এখন তারাই যদি অপরাধে জড়িয়ে পড়েন, সমাজটা আসলে রক্ষাটা করবে কে দর্শক? এগুলার শুনেন, এই কথাটা আমি অন্ততপক্ষে 10টি চ্যানেলে এবং 10টি জায়গায় আমি বলেছি দর্শক। বাংলাদেশের প্রেক্ষাপটে একজন মানুষ যদি বৈধভাবে সৎ পথে চাকরি করে, একজন সচিবও যদি সৎ পথে চাকরি করেন, তার বৈধ বেতন দিয়ে, বৈধ আয় দিয়ে তিনি তার সন্তানের, 2টি সন্তান আমি ধরে নিচ্ছি, বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার খরচ চালিয়ে মোটামুটি সামাজিকতা করে তিনি চলতে পারবেন। তার সেই বেতনের টাকায়, বৈধ ইনকামের টাকায় তার একটি রাইস মিল কেনারও পয়সা থাকবে না, একটি রাইস মিলও তিনি কিনতে পারবেন না। কিন্তু দেখা যায় প্রত্যেকটি কর্মকর্তাই ঢাকা শহরে কোটি কোটি টাকার বাড়ি করে ফেলছেন, বহুতল ভবন করে ফেলছেন। এমনকি আমি যেদিন একদিন একটা পত্রিকায় দেখলাম দর্শক, যে অস্ট্রেলিয়ায় ঢাকা সিটি কর্পোরেশনের একজন 3য় শ্রেণীর কর্মচারী অস্ট্রেলিয়ায় নাকি একটি বাড়ি কিনেছে $1.2 মিলিয়ন দিয়ে। আমি আবারও বলি দর্শক, ঢাকা সিটি কর্পোরেশনের 3য় শ্রেণীর একজন কর্মচারী অস্ট্রেলিয়ায় $1.2 মিলিয়ন দিয়ে বাড়ি কিনেছে। একজন কর্মচারীর বেতন কয় টাকা পায়? এখন এগুলা কি দুদক দেখে না? এই আমি আমার আগের আরেকটা ভিডিওতে বলছিলাম যে দুদক আবেদন করতে হয় কারো দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে, তারপরে দুদক ব্যবস্থায় যায়। যাই হোক, এত সম্পদের মালিক এনএসআই এর সহকারী পরিচালক আকরাম হোসেন ও তার স্ত্রী সুরাইয়া পারভিন দুর্নীতি দমন কমিশন অনুসন্ধান চালিয়ে তাদের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের তথ্য পেয়ে দুজনের নামে মামলা করেছে। বর্তমানে এনএসআই এর প্রধান কার্যালয়ে কর্মরত আকরাম হোসেনের নামে 6.70 কোটি টাকার বেশি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের তথ্য পেয়েছে। এছাড়া তিনি দুদকে জমা দেওয়া সম্পদের বিবরণীতে 1.61 কোটি টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। আর সুরাইয়ার প্রায় 21 লাখ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের তথ্য পেয়েছে দুদক। এখন দুদক মামলা করেছে ইত্যাদি। যাই হোক, আমি আর এগুলা পড়তে যাচ্ছি না দর্শক। এখন 21 মে মামলা করেছে সুরাইয়া পারভিন এবং আকরাম হোসেনের বিরুদ্ধে। তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে দুদকের উপপরিচালক মশিউর রহমান জানিয়েছেন। এবং তাদের সেই অ্যাকাউন্টে যে অস্বাভাবিক লেনদেন করা হয়েছে এবং তাদের সাভারে যে বাণিজ্যিক ভবনটা আমি আমার আপনাদের দেখাবো, সেখানে আমি দিয়ে দেবো। আমি এই তো লম্বা রিপোর্ট আর পড়ছি না দর্শক। এখন প্রশ্নটা সেখানে নয় দর্শক, আমি একটা জিনিস পড়ে, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান প্রথম আলোকে বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা কর্মকর্তাদের বিরুদ্ধে মানুষকে হয়রানি করে সম্পদ অর্জনের অভিযোগ নতুন নয়। এই গোয়েন্দা কর্মকর্তা কিভাবে এত সম্পদের মালিক হলেন সেটি তদন্ত করে ব্যবস্থা নিতে হবে। তিনি আরও বলেন, এনএসআই এর কর্মকর্তারা তো মানুষের উপর নজরদারি করেন, তাদের কর্মকর্তারা কোনো অপরাধে জড়াচ্ছে কিনা তাদের সেটা দেখতে হবে। যাই হোক, এখন আমি আগেই বলছি, এক একটা ডিপার্টমেন্টের এক একটা ভ্যালু আছে। এই যে কর্মকর্তাটা, তিনি হচ্ছেন এনএসআই এর কর্মকর্তা, তাদের কাজটা কি আপনারা খেয়াল করুন, অত্যন্ত কনফিডেন্সিয়াল কাজগুলো তাদের করার কথা। তার মানে হচ্ছে তারা মানুষের দুর্বলতাকে কাজে লাগিয়ে তাদেরকে জিম্মি করে তাদের কাছ থেকে তারা টাকাটা আদায় করেন। কারণ আপনি অবৈধভাবে ইনকামের যে কয়েকটা পথ আছে, একটা হচ্ছে মানুষের কাজ করিয়ে দিবেন, তার বৈধ কাজকে আপনি ফাইল আটকিয়ে রেখে ঘুষের টাকা দাবি করবেন, তারপরে তার কাজ করে দেবেন। দ্বিতীয়ত হচ্ছে তাকে অন্যায়ভাবে আপনি ভয়ভীতি প্রদর্শন করবেন, করে তার কাছ থেকে টাকা আদায় করবেন। তৃতীয়ত হচ্ছে ব্যাংক লোন নেবেন, নিয়ে আপনি দেবেন না, সেটা হচ্ছে ঋণ খেলাপি, সেটা আরেকটু ভিন্ন ধরনের দুর্নীতি। এখন এনএসআই এর যে তাদের যে কাজটা,
বা তাদের যে কাজের পরিধি, আমি এত বিশদ ব্যাখ্যায় যাচ্ছি না দর্শক, এটা নিশ্চয়ই আপনারা জানেন। তারা যখন এই পরিচয়টা দিবেন সমাজে একজন মানুষের কাছে, খুব স্বাভাবিকভাবে একজন মানুষ স্বাভাবিকভাবে একটু ভয় পেয়ে যাবে যে এনএসআই এর ব্যাপার। এখন তারাই যদি এই কাজ করে, who will restore sustainability and democracy and who will restore a corruption-free society? Who will look after your security? Who will give you defense? আমরা আশা করব, এখন চারিদিকেই দেখা যাচ্ছে মানে দুর্নীতি দুর্নীতি দুর্নীতি। পুলিশের ব্যানার্জি সাহেব, সেনাবাহিনী প্রধানের মতো পদ, জেনারেল আজিজ, তারপরে আপনার আনোয়ারুল আজিমের হত্যা সহ একের পর এক। সেদিন দেখলাম আরেকজন একজন জেলার এসপি, তার সম্পত্তির পরিমাণ নাকি 426 কোটি টাকা। 426 কোটি টাকা একজন এসপি সম্পত্তি। আমরা আশা করব, আমরা জানি এই সরকারকে নিয়ে বিতর্ক আছে, তারা আমিরামে নির্বাচন করেছে, একটি অবৈধ সরকার, কিন্তু এইভাবে জোর করে নির্বাচন করতে গেলে আপনি প্রশাসনকে ব্যবহার করবেন, প্রশাসনকে অবৈধ কাজের নির্দেশ দিবেন, প্রশাসন আপনাদের কাছ থেকে সুবিধা নিতে চাইবে, আর সুবিধা নেওয়ার মানেই হচ্ছে ফাইন্যান্সিয়াল বেনিফিটগুলো তারা নেওয়ার চেষ্টা করবে। কাজে যতদিন পর্যন্ত আপনি সমাজে একটি সাস্টেইনেবল এবং জবাবদিহিমূলক সমাজ না হবে, গণতন্ত্র নিশ্চিত না হবে, আপনি রুল অফ ল এনশিওর করতে পারবেন না। আর রুল অফ ল যদি এনশিওর করতে না পারেন, তাহলে এইভাবে এনএসআই নয়, এখন তো আর সর্বোচ্চ পর্যায়ে চলে গেছে, সেনাপ্রধানও দুর্নীতিতে জড়িত হয়ে গেছেন, পুলিশ প্রধানও জড়িত হয়ে গেছেন, দুইজনের বিরুদ্ধে মার্কিন স্যাংশন এসছে, দুইজনের বিরুদ্ধে অপরাধের প্রমাণও আছে, দুর্নীতির প্রমাণও আছে, দৃশ্যমান দুর্নীতি, দৃশ্যমান সম্পদ, যেটা পত্র পত্রিকা সব জায়গায় দেওয়া আছে। তা এখন আর বসে থাকার সময়টা কোথায়? কিন্তু সরকার তার এদের অপরাধকে সরকার মোকাবেলা করতে পারছে না, কারণ এদের অপরাধের কাছে সরকার জিম্মি, কারণ সরকার এদেরকে দিয়ে অবৈধ কাজগুলো করিয়েছে। সে কারণেই এই সরকারের পদত্যাগ এবং একটি জবাবদিহিমূলক সরকার এবং একটি গণতান্ত্রিক সমাজই হচ্ছে আগে বেশি প্রয়োজন। এই দুর্নীতিবাজদের বিচার তথা সমাজে একটি সাস্টেইনেবল, আমি বলবো একটা পিসফুল সোসাইটি যদি আপনি নিশ্চিত করতে হয়, তাহলে আগে গণতন্ত্রই নিশ্চিত করতে হবে। ভালো থাকবেন দর্শক, কথা হবে আবার কোনো